বাংলাদেশের রাজনীতিতে কখনো কখনো এমন কিছু মুহূর্ত আসে যা শুধু একটি বক্তব্য বা একটি বিতর্কের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, বরং তা পুরো দেশের বাস্তবতা, সংকট এবং ক্ষমতার ভেতরের দুর্বলতাকে একসাথে সামনে নিয়ে আসে। সাম্প্রতিক সংসদ অধিবেশনে ঠিক তেমনই এক দৃশ্যের অবতারণা হয়েছে, যেখানে জ্বালানি সংকট, তেলের সরবরাহ, লোডশেডিং এবং সরকারের নীতিগত সিদ্ধান্ত নিয়ে তীব্র প্রশ্ন তুলেছেন রুমিন ফারহানা। তার বক্তব্য শুধু একটি রাজনৈতিক সমালোচনা ছিল না, বরং সেটি এমন এক বাস্তবতার প্রতিফলন যা সাধারণ মানুষ প্রতিদিন রাস্তায়, পাম্পে এবং নিজেদের জীবনে অনুভব করছে। এই ঘটনার বিশেষত্ব এখানে যে প্রশ্নগুলো তুলেছেন এমন একজন ব্যক্তি যিনি একসময় ছিলেন বিএনপির সক্রিয় নেতা। রুমিন ফারহানা শুধু দলের একজন সাধারণ সদস্য ছিলেন না, তিনি দলের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন, সংসদ সদস্য হিসেবেও প্রতিনিধিত্ব করেছেন এবং বিভিন্ন টকশোতে দলের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছেন। সেই মানুষই যখন আজ স্বতন্ত্র এমপি হিসেবে দাঁড়িয়ে একই রাজনৈতিক শিবিরের বিরুদ্ধে প্রশ্ন তোলেন, তখন সেটি শুধু রাজনৈতিক বিরোধিতা নয়, এটি ভেতরের অভিজ্ঞতা থেকে উঠে আসা সমালোচনা হিসেবেই বেশি গুরুত্ব পায়। সংসদে তার বক্তব্যের কেন্দ্রবিন্দু ছিল জ্বালানি তেলের বাস্তব পরিস্থিতি। তিনি এমন একটি প্রশ্ন তুলেছেন যা অনেকেই মনে মনে করে, কিন্তু খুব কম মানুষ প্রকাশ্যে বলতে পারে। দেশের বিভিন্ন জায়গায় তেলের পাম্পে লম্বা লাইন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, এমনকি মাঝরাত পর্যন্ত দাঁড়িয়ে থেকেও তেল না পাওয়া, এই চিত্র তিনি সরাসরি সংসদের মেঝেতে তুলে ধরেন। অথচ একই সময়ে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে দেশে কোনো জ্বালানি সংকট নেই। এই দ্বৈত অবস্থানই তার বক্তব্যের মূল সংঘর্ষ তৈরি করে। তিনি জানতে চান, যদি সত্যিই কোনো সংকট না থাকে তাহলে কেন এই দীর্ঘ লাইন, কেন মানুষকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে, কেন হঠাৎ করে তেলের দাম বাড়াতে হলো, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেশে আসলে কতদিনের জ্বালানি মজুদ আছে। এই প্রশ্নগুলো এমনভাবে উপস্থাপন করা হয় যে এগুলো এড়িয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে, কারণ এগুলো শুধুই রাজনৈতিক ভাষণ নয়, এগুলো সরাসরি মানুষের দৈনন্দিন অভিজ্ঞতার সাথে যুক্ত। এখানেই শেষ নয়, তিনি সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ নিয়েও প্রশ্ন তোলেন, যেমন বাজার বা মার্কেট প্লেস নির্দিষ্ট সময়ের মধ্যে বন্ধ করে দেওয়া, অফিসের সময়সূচি পরিবর্তন করা, এমনকি কর্মদিবস কমিয়ে আনার চিন্তা। এসব পদক্ষেপকে তিনি বাস্তবতার সাথে অসামঞ্জস্যপূর্ণ বলে উল্লেখ করেন। কারণ সরকার যখন দাবি করে যে কোনো সংকট নেই, তখন একই সাথে সাশ্রয়মূলক পদক্ষেপ নেওয়া একটি বড় ধরনের বৈপরীত্য তৈরি করে। তার বক্তব্যে এই বৈপরীত্য বারবার উঠে আসে এবং সেটিই পুরো আলোচনাকে আরও তীব্র করে তোলে। এই পুরো ঘটনাকে আরও নাটকীয় করে তোলে তার রাজনৈতিক অবস্থান। একসময় তিনি যে দলের হয়ে কথা বলতেন, সেই দলের নেতৃত্বের দিকেই এখন তার প্রশ্ন। বিশেষ করে তারেক রহমানের নেতৃত্ব নিয়ে তার পরোক্ষ সমালোচনা রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। কারণ একজন বাইরের সমালোচক যা বলেন তা অনেক সময় রাজনৈতিক বক্তব্য হিসেবে ধরা হয়, কিন্তু ভেতরের একজন মানুষ যখন একই কথা বলেন, তখন সেটি অনেক বেশি বিশ্বাসযোগ্যতা পায়। তার বক্তব্যে বারবার উঠে আসে একটি বিষয়, বাস্তবতা এবং বক্তব্যের মধ্যে ফারাক। তিনি বলেন, মন্ত্রীরা যখন বলেন কোনো সংকট নেই, তখন সেটি মাঠের বাস্তবতার সাথে মেলে না। এই অসামঞ্জস্যই জনগণের মধ্যে বিভ্রান্তি এবং ক্ষোভ তৈরি করছে, কারণ মানুষ যা দেখছে তা সরকার যা বলছে তার সাথে মেলে না। আর এই ফারাক যত বাড়ছে, ততই সরকারের প্রতি আস্থা কমছে। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এই ঘটনাটি আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ এটি দলীয় অভ্যন্তরীণ সংকটেরও ইঙ্গিত দেয়। একজন গুরুত্বপূর্ণ নেতা যখন দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন এবং জয়লাভ করেন, তখন সেটি দলের ভেতরের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলে। এবং সেই ব্যক্তি যখন সংসদে দাঁড়িয়ে একই দলের সরকারের সমালোচনা করেন, তখন সেটি শুধু একটি ব্যক্তিগত অবস্থান থাকে না, বরং সেটি একটি বড় রাজনৈতিক বার্তা হয়ে দাঁড়ায়। এই পুরো আলোচনার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল জ্বালানি খাতের স্বচ্ছতা। একটি দেশের অর্থনীতি, পরিবহন ব্যবস্থা, শিল্প সবকিছুই জ্বালানির উপর নির্ভরশীল। তাই এই খাতে যদি কোনো অস্পষ্টতা বা সংকট থাকে, সেটি দ্রুতই জাতীয় সংকটে পরিণত হতে পারে। তিনি যে প্রশ্নটি তুলেছেন, কতদিনের মজুদ আছে, এটি শুধুই একটি রাজনৈতিক প্রশ্ন নয়, এটি একটি অর্থনৈতিক এবং কৌশলগত প্রশ্ন। শেষ পর্যন্ত এই ঘটনাটি আমাদের একটি বড় বাস্তবতার সামনে দাঁড় করায়। রাজনীতি শুধু দল বা ব্যক্তির লড়াই নয়, এটি নীতি, সিদ্ধান্ত এবং বাস্তবতার একটি জটিল সমন্বয়। যখন এই সমন্বয়ে ফাঁক তৈরি হয়, তখন সেই ফাঁকই প্রশ্নের জন্ম দেয়। আর সেই প্রশ্ন যদি আসে এমন একজনের কাছ থেকে যিনি ভেতরের মানুষ ছিলেন, তখন সেই প্রশ্নের গুরুত্ব আরও বেড়ে যায়। সংসদের সেই দিনের দৃশ্য তাই শুধু একটি বিতর্ক নয়, বরং এটি একটি প্রতিচ্ছবি, যেখানে একদিকে রয়েছে সরকারের দাবি আর অন্যদিকে রয়েছে মানুষের অভিজ্ঞতা।
এই দুয়ের মধ্যে যে ব্যবধান, সেটিই আজকের আলোচনার মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবং যতদিন এই ব্যবধান কমবে না, ততদিন এই ধরনের প্রশ্ন উঠতেই থাকবে, সংসদে, রাস্তায় এবং মানুষের মনে। সংসদের ওই আলোচনার পর যে প্রতিক্রিয়া দেশ জুড়ে তৈরি হয়েছে, সেটি কেবল রাজনৈতিক পরিসরে সীমাবদ্ধ নেই, বরং সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। কারণ জ্বালানি তেলের সংকট বা সরবরাহের অসঙ্গতি এমন একটি বিষয় যা সরাসরি মানুষের দৈনন্দিন জীবনের সাথে জড়িয়ে আছে। পরিবহন খরচ বাড়া, পণ্যের দাম বৃদ্ধি, বিদ্যুৎ উৎপাদনে প্রভাব, সবকিছু মিলিয়ে এটি একটি সামগ্রিক অর্থনৈতিক চাপ তৈরি হয়। তাই যখন রুমেন ফারহানা সংসদে দাঁড়িয়ে এই প্রশ্নগুলো তোলেন, তখন সেটি শুধু রাজনৈতিক বক্তব্য নয়, বরং একটি জনজীবনের বাস্তব প্রতিফলন হিসাবে দেখা হয়। এই পুরো পরিস্থিতির একটি গুরুত্বপূর্ণ দিক হল তথ্যের স্বচ্ছতা। একটি রাষ্ট্র যখন বলে যে জ্বালানির কোনো ঘাটতি নেই, তখন স্বাভাবিকভাবেই জনগণ আশা করে যে তারা কোনো ধরনের ভোগান্তির শিকার হবে না। কিন্তু বাস্তবে যদি দেখা যায় পাম্পে তেল পাওয়া যাচ্ছে না, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে, তাহলে মানুষের মনে প্রশ্ন জাগে, কোথায় সমস্যা? এই প্রশ্নের উত্তর যদি পরিষ্কারভাবে না দেওয়া হয়, তাহলে গুজব, বিভ্রান্তি এবং অবিশ্বাস তৈরি হওয়া স্বাভাবিক। আর এই অবিশ্বাসই ধীরে ধীরে একটি বড় রাজনৈতিক সংকটে রূপ নিতে পারে। জ্বালানি খাতের এই সংকটের পিছনে একাধিক কারণ থাকতে পারে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম ওঠানামা, বৈদেশিক মুদ্রার সংকট, আমদানি ব্যয় বৃদ্ধি অথবা সরবরাহ ব্যবস্থার দুর্বলতা সবকিছুই এর সাথে জড়িত হতে পারে। কিন্তু যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটি হলো ব্যবস্থাপনার দক্ষতা এবং সময় উপযোগী সিদ্ধান্ত। যদি আগাম পরিকল্পনা না থাকে, যদি মজুদ ব্যবস্থাপনা সঠিকভাবে করা না হয়, তাহলে সামান্য চাপও বড় সংকটে পরিণত হতে পারে। সংসদে আলোচিত বিষয়গুলোর মধ্যে একটি ছিল হঠাৎ করে কিছু নীতিগত সিদ্ধান্ত নেওয়া, যেমন মার্কেট নির্দিষ্ট সময়ের মধ্যে বন্ধ করে দেওয়া বা অফিস সময়সূচি পরিবর্তন করা। এই ধরনের সিদ্ধান্ত সাধারণত তখনই নেওয়া হয় যখন সরকার কোনো ধরনের চাপ বা সংকট মোকাবেলা করতে চায়। কিন্তু যখন একই সাথে বলা হয় যে কোনো সংকট নেই, তখন এই সিদ্ধান্তগুলোকে যুক্তিযুক্ত মনে হয় না। রুমেন ফারহানা ঠিক এই জায়গাটিতেই আঘাত করেছেন। কথা এবং কাজের মধ্যে যে অসামঞ্জস্য, সেটি তুলে ধরেছেন। একই সাথে এই ঘটনাটি গণতান্ত্রিক প্রক্রিয়ার একটি ইতিবাচক দিকও তুলে ধরে। সংসদে একজন সদস্য যখন নির্ভয়ে প্রশ্ন তুলতে পারেন, সরকারি নীতির সমালোচনা করতে পারেন, তখন সেটি একটি সুস্থ গণতন্ত্রের লক্ষণ হিসেবেও বিবেচিত হতে পারে। কারণ গণতন্ত্রের মূল শক্তি হল জবাবদিহিতা, এবং সেই জবাবদিহিতা নিশ্চিত করার জন্যই সংসদে এই ধরনের বিতর্ক প্রয়োজন। তবে শর্ত হল, এই প্রশ্নগুলোর যথাযথ উত্তর দিতে হবে এবং বাস্তবতার সাথে মিল রেখে নীতি নির্ধারণ করতে হবে। এখানে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, সেটি হলো জনমত। আজকের দিনে সামাজিক যোগাযোগ মাধ্যম, টেলিভিশন, অনলাইন সংবাদ সবকিছু মিলিয়ে একটি বক্তব্য খুব দ্রুত মানুষের কাছে পৌঁছে যায়। সংসদের একটি বক্তব্য কয়েক ঘন্টার মধ্যেই সারা দেশে আলোচনার বিষয় হয়ে ওঠে। ফলে রাজনৈতিক নেতাদের প্রতিটি কথা এবং পদক্ষেপ অনেক বেশি গুরুত্ব বহন করে। রুমেন ফারহানার বক্তব্য ঠিক তেমনভাবেই মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে এবং একটি বৃহত্তর আলোচনার জন্ম দিয়েছে। জ্বালানি সংকটের প্রভাব শুধু শহরে নয়, গ্রামাঞ্চলেও সমানভাবে পড়ে। কৃষিকাজে ডিজেল চালিত যন্ত্রের ব্যবহার, পণ্য পরিবহন, এমনকি ছোট ব্যবসাগুলোর কার্যক্রম সবকিছুই এর উপর নির্ভরশীল। তাই এই খাতে কোনো ধরনের সমস্যা তৈরি হলে সেটি দেশের সামগ্রিক অর্থনীতিতে প্রভাব ফেলে। এই বাস্তবতা বিবেচনায় নিয়ে অনেকেই মনে করেন যে জ্বালানি খাতের পরিকল্পনা এবং ব্যবস্থাপনায় আরও দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি প্রয়োজন। সবশেষে বলা যায়, সংসদের ওই দিনের আলোচনা একটি বড় প্রশ্ন সামনে এনে দিয়েছে। বাস্তবতা এবং সরকারি বক্তব্যের মধ্যে যে ফারাক, সেটি কিভাবে